প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডলার দিয়ে যে আমরা বিভিন্ন ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে থাকি, এটা কখন চালু হয়েছে এটা কি আমরা অনেকেই জানি? অনেক সময় আমরা কিন্তু এটা জানলেও হয়তোবা বিশেষ কিছু এর ভিতরে আলোচনা থাকে, এগুলা অবশ্য বুঝতে পারি না। তো বিষয়টা হচ্ছে যে দেখেন, ডলার হচ্ছে যে আমেরিকা সর্বপ্রথম আপনার 1792 সালে চালু করেন এবং এইটা এক পর্যায়ে আপনার ধীরে ধীরে তারা প্রভাব বিস্তার করতে করতে এক সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত আপনার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই কিন্তু এই ডলারের উৎপত্তি আরো বেশি হয়। ইউরোপ যখন ধ্বংসের মুখে, আপনার হচ্ছে যে কারখানা, ব্যাংক, অর্থনীতি সব শেষ, কিন্তু আমেরিকা তুলনামূলকভাবে আপনার বিজনেসের দিকে অগ্রসর এবং সব দিক দিয়ে অগ্রসর হচ্ছিল। যুদ্ধের শেষ পর্যায়ে আপনার হচ্ছে সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয় আমেরিকা। যে ব্রেনউইচ চুক্তির মাধ্যমে আপনার 1944 সালে এই জায়গায় ডলারের রাজত্ব শুরু করে আমেরিকা এবং আস্তে আস্তে আপনার 1944 সালের পরে বিশ্বে বড় দেশগুলো একসময় মিটিংয়ে বসে বা গভর্নমেন্ট সরকারগুলো এক মিটিং আলোচনার মধ্যে তারা চিন্তা ভাবনা করে এবং আমেরিকার ব্রেন তো বুঝেনি, মানুষের ভিতরে ঢুকানোর পরে ওদের থেকে কিছু কম বেশ আপনার হচ্ছে যে 1 গুণ ঢুকানোর পরে 5 গুণ নেওয়ার অভ্যাস বা 5 গুণ তারা উঠিয়ে নিতে পারে, মেবি এর চাইতেও বেশি হতে পারে। সব দেশের আপনার হচ্ছে মুদ্রা থাকবে ডলারের সাথে যুক্ত, এরকম একটা চুক্তিতে তারা গেল। এরপরে আপনার হচ্ছে যে ডলার থাকবে সোনার সাথে যুক্ত, মানে বুঝেন ওনারা কাগজ তৈরি করছে, এই কাগজটা আমাদের থেকে সোনা, রূপা মুদ্রা বা বিভিন্ন ধরনের ধাতব মুদ্রার মাধ্যমে ওরা উঠায় নিচ্ছে। তো আচ্ছা গেল, এরপরে ফলাফল হচ্ছে যে ডলার হয়ে গেল বিশ্বের রিজার্ভ কারেন্সি, মানে এমন একটা পর্যায়ে চলে গেছে ওনারা যে ওইটা ছাড়া আর আমরা চলতে পারতেছি না। তো কবে থেকে ডলার বিশ্বে ছড়িয়ে পড়লো, এরকম একটা কোশ্চিন কিন্তু আসে। তো 1945 সাল থেকে 1971 সাল পর্যন্ত আপনার হচ্ছে যে ডলার ছড়িয়ে পড়তে থাকে মহাবিশ্বে। মানে আপনার হচ্ছে যে আমরা যে কয়লা বা অপরিশোধিত তেল কিনে থাকি, এটা কিন্তু আমরা ডলারের মাধ্যমে কিনে থাকি, এটা টাকার মাধ্যমে হয় না। তো এক সময় আপনার হচ্ছে যে 1971 সালের পরে ডলার আর সোনার সাথে সরাসরি সংযুক্ত থাকলো না। সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ততদিনে ডলার পুরো পৃথিবী একবারে মানে গ্রাস করে নিয়েছে। এরপরে আরেকটা কোশ্চিন আসতে পারে যে আজ ডলার এত শক্তিশালী কেন? আজকে আমরা যখন তেল ক্রয় করতেছি তখন দেখবেন যে ডলার ছাড়া আমরা তেল ক্রয় করতে পারতেছি না। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে বিজনেসের ক্ষেত্রে আপনার হচ্ছে যে এই ডলারের ভূমিকা কিন্তু কম বললেই চলবে না, একবারে পুরা ফিল আপ। তো এরপরে হচ্ছে যে বড় দেশের সাথে রিজার্ভ ডলারের সাথে একটা চুক্তি। তারপরে আপনার হচ্ছে যে শেষ কথা বলা যায়, সেটা হচ্ছে যে ডলার শুধু একটা নোট না, এইটা একটা ক্ষমতা, প্রভাব আর রাজনীতির পথ। এবং আর এই কারণে আজও পুরো বিশ্ব তাকিয়ে আছে এই ডলারের উপরে। বুঝেন, এই যে ভেনেজুয়েলার যে কাহিনীটা, এইখানে যদি ওনাদের সরকারকে তারা গালিগালাজও করতো কোনো সমস্যা ছিল না, কিন্তু তাদের দেশে খনিজ সম্পদে ভরপুর এবং স্বর্ণ আরো প্রচুর পরিমাণে আবিষ্কৃত হচ্ছে খনি, যে কারণে ট্রাম্প বা এটা বললে হয়তো বা সমস্যা হতে পারে, যে কারণে যুক্তরাষ্ট্র আপনার হচ্ছে যে এখান থেকে সরকারকে বা গভর্নমেন্টকে সরিয়ে তারা হচ্ছে যে এই দেশ থেকে আপনার হচ্ছে যে এই দেশ থেকে মূল্যবান খনিজ সম্পদগুলো তাদের দেশে উঠিয়ে নিচ্ছে। এবং নিউজে আসছে যে যতদিন তেল সুষ্ঠুভাবে বন্টন না হচ্ছে বা মানে সিস্টেম আকারে না যাচ্ছে, ততদিন তেলের এই শোধনাগার বা বড় খনিগুলা যুক্তরাষ্ট্র বা আমেরিকা আপনার হচ্ছে হ্যান্ডেল করবে। তার মানে যে কোনো দেশে যদি খনিজ সম্পদ থাকে তাহলে অবশ্যই তাদের চোখ পড়বে। যদি আমাদের বাংলাদেশের ভিতরে কোনো একটা মানে খনি আপনার হচ্ছে যে বের হইতো মানে শক্তিশালী, আমাদের তো গ্যাস তারপরেও বাহির থেকে রপ্তানি করতে হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যদি কোনো সময়ে আপনার হচ্ছে যে খনিজ তেল বা আপনার গ্যাস মানে ব্যাপক পরিমাণে বের হয়, তখন দেখবেন যে এনারা ঝামেলাটা শুরু করছে এবং তাদের নেতৃত্ব ছাড়া আমরা চলতে পারবো না, মানে ওনারা একটা হুঁশিয়ারি সংকেত দিয়ে দিবে। যেই কারণে আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই অবস্থায় এসে মনে করেন যে তাকে উঠিয়ে নিয়ে গেছে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।